সেদিন পত্রিকার পাতায় ছোট্ট একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদটি ছোট্ট হলেও গুরুত্বটা অনেক বেশি। যৌতুকের মামলা কিভাবে ধর্ষণ মামলায় রূপ নিল, আর সেই মামলায় দর্জি ফোরকান গ্রেপ্তার হয়ে জেল হাজতে। বিষয়টি যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এর পেছনের একটা শক্ত জালিয়াত চক্রকে খুঁজে বের করা। পত্রিকার পাতায় শিরোনাম হওয়া খবরও যে কখনো কখনো অনুসন্ধানের বিষয় হয়, তারই একটি আমাদের এই অনুসন্ধান। খবরের শিরোনাম ধরে টিম সার্চলাইট ছুটে যায় চট্টগ্রামের বাইজিদ এলাকায়। ঠিকানা ধরে আতুরার ডিপো এলাকায় আসামির বাড়িতে ঢুকতেই পাওয়া গেল দর্জি ফোরকানের ভাইকে। এবার ফোরকানের ভাইয়ের কাছ থেকে শুনবো সেই ঘটনা। পুলিশ বাইজিদ থানার এসআই সাইফুল নিয়ে গেছে। তো বলছে কি ব্যাপারে, বলছে কি বলে কক্সবাজার কোতোয়ালি থানার একটা মামলা হয়েছে, নারী নির্যাতন মামলা। ফোরকানের ভাই সেলিম ফাইলপত্র নিয়ে বসলেন, লাইন টু লাইন মামলার ফাঁকফোকর তুলে ধরলেন। যেহেতু ওকে নিয়ে গেছে থানায়, তাহলে ওকে নিশ্চয়ই আদালতের মধ্যে আনবে, তাহলে আমি আদালতে যাচ্ছি। কথা বলতে হবে ফোরকানের মায়ের সাথে। কথার শুরুতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা চিরকাল। সেই সন্তানের এমন দুর্দিনে নিজেকে নিয়ন্ত্রণ রাখেন কিভাবে? কিছুতেই যেন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না। আটকের পর থেকেই সেলিম আদালতে হাজির হন এবং জামিনের চেষ্টাও চালান। এটা যেহেতু কক্সবাজারের মামলা, তাহলে এখানে নেওয়ার কোনো এখতিয়ার আমাদের নেই এখন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এবার তিনি জানার চেষ্টা করেন তার ভাইয়ের অপরাধটা কি। একটা নারী শিশু মামলা হয়েছে 2016 সালে, মামলার নম্বর হচ্ছে 235/16। আর একটা মামলা হয়েছে কক্সবাজার কোতোয়ালি থানার 6516। কক্সবাজারের মামলা শুনে কিছুটা আশ্চর্য হয়ে যান। সন্দেহ দেখা দেয় চট্টগ্রাম শহরে থেকে কক্সবাজার এলাকায় আসামি হয় কিভাবে। বিষয়টি নিশ্চিত হতে গুরুত্ব দেন মামলার কাগজপত্রের দিকে। এখন আমি যে দেখতেছি আমার প্রতিবেশী সিরাজুল ইসলাম, দেখি ওখানে একটা লোক ছিল গেঞ্জে পরা, দেখি ও ঘোরাঘুরি করতেছে এখানে, মানে এই পুলিশ কোর্টের সামনে দ্বিতীয় তলায়। এখন আমার সন্দেহ আরো বাড়ি গেছে। প্রতিবেশীকে নিয়ে সন্দেহের সূত্র ধরে আমরা কথা বলেছি স্থানীয় বাসিন্দাদের সাথে। ফোরকান রাজনৈতিক কর্মী না হলেও সামাজিক নানা কর্মকাণ্ডের কারণে বেশ জনপ্রিয়। ফুরকান হাসান এই মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে। এলাকাবাসীর সন্দেহ পরিবারের সন্দেহের সাথে মিলে যাচ্ছে, যে সন্দেহ পাশের এই বাড়ির দিকে। যে বাড়ির মালিকের সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ফোরকান পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল, ওই দ্বন্দ্বের জেরে দুই পরিবারের মধ্যেই পাল্টাপাল্টি মামলা চলছে। ওদের প্রতিবেশীর সাথে, ওদের বাড়ির প্রতিবেশীর সাথে ওদের জমি নিয়ে কিছু বিরোধ আছে। ফোরকানের কর্মস্থল জর্জ টেইলার্স, যেখানে ফোরকান 12 বছর ধরে দর্জির কাজ করে আসছেন। আমরা একসাথে কাজ করতে কোনোদিন এখানে ঝগড়া হয় নাই, কিচ্ছু হয় নাই। উনিও আমাকে ভালোবাসে, আমি ওনাকে ভালোবাসি। এখানে একমত, সবাই মিলে কাজ করতেছি। ওনার সম্বন্ধে কোনো রিপোর্ট নেই। এই বনানী আতুরা ডিপো এলাকায় যদি আপনি সবার থেকে জিজ্ঞেস করেন, এক একজন করে সবার থেকে জিজ্ঞেস করেন, তাহলে ওনার সাপোর্ট আপনারা নিজেই পরীক্ষা করতে পারবেন। আতুরার ডিপো এলাকার এই দর্জির দোকানে কাজ করত ফোরকান, যাকে কক্সবাজার একটি মামলায় আটক করে বাইজিদ থানা পুলিশ। যেতে হবে বাইজিদ থানায়। 21 মার্চ 2018 নারী ও শিশু নির্যাতন দমন মামলা, যার নম্বর 235/16। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে আসা ওয়ারেন্টের কপিটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে তামিল করতে বলা হয়, যেখানে দুটি মামলার রেফারেন্স দেয়া হয়েছে। এর একটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন মামলা, যার নম্বর 235/16। অন্যটি কোতোয়ালি থানার মামলা, যার নম্বর 6516। এই ওয়ারেন্টের ভিত্তিতেই চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানা ফোরকানকে গ্রেপ্তার করে। নিজে উদ্যোগী হয়ে আসামি ধরার ঘটনা বিরল হলেও বাইজিদ বোস্তামি থানার পুলিশের এসআই সাইফুল ইসলাম গত 1 আগস্ট ফোরকানকে গ্রেপ্তার করে। যেতে হবে কক্সবাজার, কারণ গ্রেপ্তারি পরোয়ানায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের কথা বলা হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে খুঁজতে হবে ওয়ারেন্টের নথিপত্র।
ফাইলের ভেতরে পাওয়া গেল 235-এর 16 নম্বর মামলা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই মামলার বাদী রশিদা বেগম, বাড়ি শাহপুরীর দ্বীপ। মামলায় আসামি করা হয় স্বামী হুমায়ুন, শ্বশুর আজিজুর রহমান এবং শাশুড়ি ফাতেমা বেগমকে। কিন্তু এই মামলায় তো ফোরকানের নামই নেই, অথচ এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা ধাঁধায় পড়তে হলো, এটা কিভাবে সম্ভব? বাস্তবতা মেলাতে চাই, সন্দেহটা দূর করতে চাই, তাই রওনা হলাম শাহপুরীর দ্বীপে রশিদা বেগমের বাড়ির উদ্দেশ্যে। টেকনাফের শেষ সীমানায় সাগর পাড়ি দিয়ে শাহপুরীর দ্বীপে মাঝের পাড়ায় রশিদা বেগমের বাড়িতে টিম সার্চলাইট। পাওয়া গেল রশিদা বেগমকে। কথা বলতে রাজি না হলেও অনেক অনুরোধের পর তিনি কথা বলতে রাজি হলেন। এটা আপনার স্বামী? এই সেটা আমি চিনি না। এটা ছিলেন না? ছবি দেখিয়ে আরেকটু আশ্বস্ত হতে চাই, জানতে চাই তার মামলায় ফোরকানের কোনো যোগসূত্র আছে কিনা। আপনার স্বামীর আর কোনো নাম ছিল? না, কোনো নাম ছিল না। ফোরকান নাম ছিল কখনো শুনছেন? তাহলে এটা আপনার স্বামী না? রশিদা বেগমের এই মামলার সূত্র ধরেই চট্টগ্রাম পুলিশ আটক করেছে ফোরকানকে। কিন্তু রশিদা বেগম ও তার পরিবারের সদস্যরা এই ফোরকানকে চিনতে পারেনি। তার মামলার বাদীর বাড়ি ছেড়ে আসামির বাড়িতে টিম সার্চলাইট। এমনও তো হতে পারে আসামি ধরার কৌশল হিসেবে হয়তো নাম পরিচয় গোপন রাখতে চাইছেন। আজিজুর রহমান বয়স্ক হলেও সুস্থ ও স্বাভাবিক। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই মামলায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন। আপনার ছেলে এখন কোথায়? জলত জেলে? কতদিন আগে জেলে গেছে? জল গেছে যা 3-4 মাস। 3-4 মাস? আর কে বেশু আল্লাহ। কোন জায়গা থেকে ধরছে তাকে? কিটা টেনা হতোজি। কোন জায়গা থেকে? টেকটাপ থেকে। ছেলে যেখানে জেলে আছেন সেখানে ছেলের অবর্তমানে আয়নাবাজির মতো অন্য কেউ অভিনয়ও করছেন না তো? আসলে নয় এটা আপনার ছেলে না? না। ফোরকানের ছবি আমরা এলাকাবাসীদের দেখাই। যেহেতু ফোরকানকে রশিদা বেগমের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাই ছবি দেখিয়ে আমরা নিশ্চিত হতে চাই না এই এলাকার কেউ ফোরকানকে চিনতে পারলেন না। আবারও কক্সবাজার আদালতে টিম সার্চলাইট। দুপক্ষের আইনজীবীর সাথে কথা বলতে হবে। প্রথমেই কথা হলো মামলার বাদীর আইনজীবীর সাথে। এই ফুরকানের কোনো শত্রুরা এই গ্রেপ্তারি পরোয়ানাটা সৃজন করে ওই তাকে ফাঁসানোর জন্য এটা করেছে। ওই মহিলার স্বামী হুমায়ুন, এই হুমায়ুন ছাড়া আমার এই মামলার কানেকশনে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর কাউকে গ্রেপ্তার করতে পারবে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রশ্ন তুললেন বিজ্ঞ এই আইনজীবী। প্রশ্ন তুললেন থানার অস্তিত্ব নিয়েও। যেখানে গ্রেপ্তারি পরোয়ানা দ্বিতীয় সূত্রে কোতোয়ালি থানার মামলা নম্বর 6516 দেখানো হয়েছে, নথির এক জায়গায় উল্লেখ করা হয়েছে কক্সবাজার কোতোয়ালি থানা। তো কক্সবাজার জেলায় মাত্র 8টি থানা, সেখানে কোতোয়ালি থানা নামে কোনো থানাই নেই, এলাকা পর্যন্ত নেই। আসামি পক্ষের আইনজীবী তো কোনো রাগ ঢাক করলেন না। যার বিরুদ্ধে কগনিজেন্স হয়েছে উনি আমাকে ওকালতনামা দিয়েছে, ওনার পক্ষে আমি ওকালতি করেছি, কিন্তু এখানে ফুরকান নামে কোনো আসামি ছিল না। এবং কিভাবে উনি গ্রেপ্তার হলো, কিভাবে হলো, এটা আমি আমার বোধগম্য নয়। কথার সুর শুনলেই বোঝা যায় গ্রেপ্তারি পরোয়ানা নামে যা হয়েছে তার পুরোটাই ভুয়া। কোনোভাবেই মেলানো যাচ্ছে না কিসের ভিত্তিতে ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র কিংবা বাদী বিবাদী যেখানে চিনতেই পারছেন না, সেখানে ফোরকান দিব্যি জেল খাটছেন। আরেকটু ভেতরে যাচাই করতে হবে, অর্থাৎ চট্টগ্রাম থেকে পাঠানো একটা উপনথির দিকে নজর দিতে হবে। আদালত এলাকা, তাই ক্যামেরা ব্যবহারে যেমন বিধিনিষেধ রয়েছে, তেমনি অনেকেই ক্যামেরায় কথা বলতে চান না। তবে আদালতের দুজন পেশকার জানিয়েছেন তারা এমন কোনো নথি পাননি। আমাদের কাছে থাকা গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখে তারা এটিকে ভুয়া বলে জানিয়েছেন। কক্সবাজার আদালতে দায়ের করা রশিদা বেগমের মামলায়, যেই মামলায় ফোরকানকে আটক করা হয়েছিল, এই মামলার বাদী ও বিবাদী পক্ষের
আইনজীবীর সাথে কথা বলে জানা যায় ফোরকান এই মামলার আসামি হতেই পারে না। ফোরকানের ভাইয়ের সাথে কথা বলার সময় একটা সূত্র পেয়েছিলাম। সূত্রটা ছিল তারা আগেই আইনি ঝামেলায় পড়ার আশঙ্কা করেছিলেন। বাইরের থানার একটা ও চোসের নাম হচ্ছে নজরুল, আরেকটা নাম হচ্ছে সিরাজ। ওরা দুইজন আইসা খুব জোরে সোরে তল্লাশি করতেছে ধরার আগে। একটা নারী শিশু মামলা হয়েছে 2016 সালের, মামলার নম্বর হচ্ছে 235/16। আরেকটা মামলা হয়েছে কক্সবাজার কোতোয়ালি থানার 6516। তখন এটা বলার পরে আমি হচ্ছে তার ঠিক আছে, যখন হয়েছে এখন তো আমরা কি করবো, বলছে আপনাদেরকে আমি ধরাই দিলে আমরা টাকা পাবো। তাই এখন আমরা কি করতে পারি, বলছে আমাদের টাকা, আপনি আমাদেরকে টাকা দেন, আমরা আপনাকে ধরাই দেবো না। কোনো আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে সেটি অত্যন্ত গোপনীয় থাকার কথা, কিন্তু এই ঘটনায় তার ব্যতিক্রম হয়েছে। ফোরকান যেন আটক না হয় সেজন্য চুক্তি হয় 2000 টাকায়, এর মধ্যে 1000 টাকাও দেয়া হয়েছিল। চাঞ্চল্যকর এই তথ্য যারা দিয়েছিলেন তারা দুজনই স্থানীয় থানার পুলিশের সোর্স। সূত্র ধরে এগুতে হবে, কথা বলতে হবে সোর্সের সাথে। পরিচয় গোপন রেখে ফোরকানের ভাইয়ের সাথে মিশে গেল টিম সার্চলাইটের এক সদস্য। সোর্সকে যেখানে পাওয়ার কথা সেখানেই পাওয়া গেল, অর্থাৎ বাইজিদ বোস্তামি থানার সামনেই সোর্স নজরুলের সাথে দেখা হলো। কক্সবাজারের একটা দর্শন মামলা, মামলাটা মিথ্যা এবং বানোয়াট মামলা। সব লাইন তার চেনা, শুধু পুলিশি ঝামেলা নয়, আদালতের সব ফাঁক ফোকরই চেনা আছে তার। তাই সহজেই চোরাপথে সহযোগিতার আশ্বাসও দিলেন। আশ্বাস দিলেন আদালত পাড়ায় আইনি সহযোগিতারও। আপনার কালকে 9টা বাজে এই কাগজপত্রগুলো নিয়ে আপনি একটু আমরা এদিক দিয়ে দেখছি। একদিন পর চট্টগ্রাম আদালত পাড়া। সোর্স নজরুলকে সাথে নিয়ে আদালতের বারান্দায় হাজির হল ফোরকানের আরেক ভাই লোকমান, সাথে টিম সার্চলাইটের এক সদস্য। ডেসপাস শাখায় কথা বলে বেরিয়ে এলো সোর্স নজরুল। আমি কারো বলতে স্যার বলবো না, বলবো আমার সাথে ঠিক আছে, এখন আমরাই জানি এটা। হ্যাঁ স্যার, ওটা বলে কিন্তু সমস্যা আছে, আমারও সমস্যা হবে। পুরো চক্রের একটা সূত্র বেরিয়ে এলো, তবে আইন নিয়ে খেললেও আইনি ঝামেলায় পড়তে চান না তিনি। নিজে যেমন লাইন চেনেন, তেমনি আইনি ঝামেলা মেটাতে আইনজীবীকেও চিনতে হয়। এজন্য আইনজীবীর রুমে নিয়ে গেলেন। আমরাও জানি জামিন হয়ে যাবে, কিন্তু আমরা তো জামিন হয়ে যাবে সেটা শুনতে আসেনি, এসেছি এর পেছনের রহস্য খুঁজতে। তাই আদালতের নথি থেকে জানতে হবে ফোরকান আসলে কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হয়ে ফোরকান জেলে আছেন, অথচ আদালতের কোথাও নথি নেই। তাহলে জিআরও শাখার কি অবস্থা? না, এখানকার অবস্থাও একই। বলা হলো এই মামলার উপনথি নাকি কক্সবাজারে পাঠানো হয়েছে, অথচ তথ্য বলছে কক্সবাজার থেকে উপনথি ফেরত পাঠানো হয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে ফোরকান এই মামলার আসামি নন। কথা বলতে চাই চট্টগ্রাম আদালতের ডিসি প্রসিকিউশন শাখায়। আর এই ব্যক্তিটা একদম ভিন্ন ব্যক্তি। এই ব্যক্তিটা দিনভর চট্টগ্রাম আদালতের বিভিন্ন নথিপত্র ঘেটে জানা গেল কক্সবাজারে দায়ের করা রশিদা বেগমের মামলার সাথে এই মামলার কোনো মিল নেই। তবে একটি বিষয় জানা গেল, ফোরকানকে যে ওয়ারেন্টে আটক করা হয়েছে সেই ওয়ারেন্টটি ছিল জালিয়াতি করে বানানো। আইন বলছে আসামি যে মামলায় গ্রেপ্তার হবেন তাকে সেই আদালতে সোপর্দ করতে হবে, কিন্তু ফোরকানের বেলায় ঘটেছে ভিন্নটা। ভুয়া হলেও তাকে কক্সবাজারের মামলায় গ্রেপ্তার করে 1 মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে। একদিনের জন্য কক্সবাজার আদালতে হাজির করা হয়নি। আমরা চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। সংরক্ষিত এলাকা, তাই সবকিছু কেটেই রাখতে হলো।
কারা কর্তৃপক্ষের কাছে ফোরকানকে চট্টগ্রামে রাখার বৈধতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ বলেছেন তাকে দ্রুত কক্সবাজারে প্রেরণ করা হবে, হয়েছেও তাই। আমাদের সাথে কথা বলার একদিন পর ফোরকানকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়। আরও মজার বিষয়, অনুসন্ধান শেষ করে ঢাকায় ফেরার 1 সপ্তাহ না পেরোতেই গত 13 সেপ্টেম্বর ফোরকানের জামিন হয়ে যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি আমার মার বুকে আবার ফিরে আসছি, আমার অসুস্থ মার বুকে। কারণ আমরা গরিব মানুষ, আমাদের দেখার মতো আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমি আমার মাকে পাইছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জামিনে বেরিয়ে ফোরকান কান্নায় ভেঙে পড়েন। ফিরে যাব সোর্স নজরুলের কাছে, যিনি আইনের চোরাগলি দেখিয়েছিলেন, যিনি ফোরকান গ্রেপ্তারের আগে পরিবারকে সতর্ক করেছিলেন। এবার পরিচয় প্রকাশ করে তার সাথে কথা বলার পালা। থানার সামনে গিয়ে ফোন দেয়া হলো। আপনি কি থানায় আছেন? তারা একটু বেরোন না ভাই, আমি গেটে দাঁড়ায় আছি। থানায় যেন তার বাড়িঘর। বেরিয়ে এসে হাত মেলালেন। হয়তো তখনও বুঝতে পারেননি সব শেষটা কি। আপনি তো আগে তাদের কাছে টাকা নিয়েছিলেন, টাকা নিয়েছিলেন তারপর কেন আমি টাকা নেব? আপনার তো 7-8 মাস আগে যে একবার না না টাকা নাই, টাকা বলছিলেন। না 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 টাকা নেই, কন্টাক্ট করছিলেন যে দিবেন না 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 না। যেন মুখস্থই ছিল, সব অস্বীকার করে বসলেন। তাহলে আপনি কেমনে বলেন এটা ভুয়া? কে বলছো? আপনি বলছেন তারে কালকে বলছেন এটা ভুয়া কাগজ। আপনি তো শুনছেন? আমার কাছে প্রমাণ আছে তো। তোর ভাই আমি কেন বলবো কথা? আপনি বলছেন তো। বলি নাই তো ভাই। আপনি বলছেন? বলি নাই। যদি প্রমাণ দেখাইতে পারি। প্রমাণ দেখান আপনি। মুখস্থ কথার সাথে গোপনে বলা কথা মিলিয়ে দেখুন। এটা মামলায় ভুয়া দেখা যাইতেছে, এটা বানোয়ার দিতে পাঠাও না মামলা। কি বলবেন নজরুল? আপনার সহযোগীকে এটা বলেন। আমার লোকের সাথে কেউ নাই। হ্যাঁ, সিরাজ বাড়িতে সিরাজুলের সাথে কি সম্পর্ক আপনার? সিরাজুলের সাথে ওই এলাকার আতরা দিব। সিরাজ তো হাতে ডুবে বানাতে থাকতো। আমি সিরাজকে প্রশ্ন করি, আপনি কথা বলেন না কেন? উপায় না দেখে দৌড় দিলেন, এমন দৌড় যেটা পুলিশের হয়ে আসামি ধরতে নিয়মিত দৌড়ান। দৌড়ে পালালেও আমাদের কাছে তথ্য রয়েছে, এই মামলার পেছনে ফোরকানের প্রতিবেশীর হাত রয়েছে, যাদের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। প্রতিবেশী সেই সালেহ জোহরের সাথে কথা বলতে হবে। বাড়িতে নজর দিতেই সিসিটিভি চোখে পড়ল। রাজনৈতিক কোনো ব্যক্তি না হলেও এভাবে সিসি ক্যামেরা দেখে কিছুটা সতর্ক হয়ে গেলাম। নজরুল এবং সিরাজ নামে কাউকে আপনি চিনেন কিনা? তো আমাদের যে আমার বড় ভাই এছাড়া আর কোনো সিরাজকে আর কোনো চিনেন না? আর নজরুল নামে কাউকে চিনেন না? নজরুল 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 না, নজরুল না। চিনতে না পারলেও অভিযোগের আঙ্গুল এই পরিবারের দিকে। ভুয়া ওয়ারেন্ট চক্রের একজন সক্রিয় সদস্যের মুখোন্মোচন করতে সক্ষম হয়েছে টিম সার্চলাইট। তার সাথে আর কে কে জড়িত সেটা হয়তো পুলিশি তদন্তে বের হয়ে আসবে। কেননা ফোরকান আটকের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটা তদন্ত করছে। এখন এখানে একটা চক্র কাজ করতেছে, এটা নিয়ে আমরা খুব জোর তৎপর আছি। এটা বের করে তাদের আমরা আইনের আওতায় আনবো। জীবন জীবিকা থেকে এর 1.5 মাস চলে গেল, এটার দায় দায়িত্ব কে নেবে? স্বাভাবিকভাবে এটা প্রস্তুত থেকে যায়। এই ধরনের ঘটনার যদি কোনো সময় শিকার হন, ওই ব্যক্তি মুক্তি পাওয়ার পর তিনি তার ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারেন। এত সতর্কতা এবং সচেতনতার পরও ফোরকানের মতো এখনো ভুয়া ওয়ারেন্টের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে পাওয়া যায়। আইনি কাঠামো শক্ত হলে এই চক্রকে ঠেকানো সম্ভব। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।